একজন সিরিয়াল কিলার যে শহরে একের পর এক মানুষকে কিডন্যাপ করে নির্মমভাবে হত্যা করত, তাকে ধরতে নেমে পড়ে এক সিবিআই লেডি অফিসার। ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে জানা যায় এই সিরিয়াল কিলার 5 বছর আগেই মারা গেছে, আর এখন 5 বছর পর এসে সে আবারও কিডন্যাপিং করে মানুষ হত্যা করছে। এটা কি আদৌ সম্ভব? কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? পুলিশ কি পারবে সেই রহস্য উদ্ঘাটন করতে? তারা কি পারবে এই সিরিয়াল কিলারকে আটকাতে? এই টান টান উত্তেজনা নিয়ে আজ আমি এক্সপ্লেন করব তামিল থ্রিলার মুভি ইমাইকা নডিগালের গল্পটা। মুভিটার শেষে এমন একটা টুইস্ট আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাই আর দেরি না করে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন ব্যক্তি কোন একটা মেয়ের ছবি নিয়ে তাকে কিডন্যাপ করার জন্য তাকে ফলো করতে থাকে। মেয়েটার নাম ছিল জেসিকা। লোকটা খবর পায় জেসিকা একটা নাইট ক্লাবে গেছে, তাই সেও সেখানে পৌঁছে যায়। সেখানকার সিসিটিভি মনিটরিং রুমে ঢুকে সে জেসিকার উপর নজর রাখতে থাকে। তার কাছে সবসময় একটা জ্যামার থাকতো, সেটা দিয়ে সে সব সিসিটিভি ক্যামেরা জ্যাম করে দেয়। এরপর সুযোগ বুঝে সে জেসিকাকে কিডন্যাপ করে নেয়। পরদিন সকালে আমরা জেসিকার বাবা জর্জকে একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। সেখানকার একটা টিভিতে একটা নিউজ চলছিল। সেখান থেকে জানা যায় এক কিডন্যাপার একজন ধনী শিল্পপতির ছেলেকে কিডন্যাপ করেছে, কিন্তু তার ডিমান্ড অনুযায়ী টাকা পরিশোধ করার পরেও কিডন্যাপার ছেলেটাকে মেরে ফেলেছে। এরই মাঝে কিডন্যাপার জেসিকার বাবা জর্জকে ফোন করে জিজ্ঞেস করে সে টাকা এনেছে কিনা। তখন জর্জ তাকে উল্টো জিজ্ঞেস করে, এর কি গ্যারান্টি আছে যে তুমি টাকা পেলে আমার মেয়েকে সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দেবে? তখন কিডন্যাপার লোকটা বলে, এটা তো সহজ হিসাব, আমার কাছে আমার টাকা চলে আসলে তোমার কাছেও তোমার মেয়ে পৌঁছে যাবে। কিন্তু তুমি যদি সেটা না করে চালাকি করে পুলিশকে বিষয়টা জানাতে যাও, তাহলে তুমি কল্পনাও করতে পারবে না তোমার মেয়ের কি অবস্থা হবে। তুমি তোমার মেয়েকে ফিরে পাবে ঠিকই, কিন্তু তার অবস্থা হবে ভয়ঙ্কর। জর্জ তখন তার কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। এমন সময় আমরা সিবিআই অফিসার অঞ্জলিকে দেখতে পাই। সে এবং তার টিম জর্জের উপর নজর রাখছিল। জর্জের ফোন ট্যাপ করে সে তার এবং কিডন্যাপারের সকল কথা শুনছিল এবং সেই সাথে কিডন্যাপারের লোকেশন জানার চেষ্টা করছিল। কিন্তু কিডন্যাপার পুলিশের থেকেও এক ধাপ এগিয়ে। সে চালাকি করে তার লোকেশন পর্যায়ক্রমে বাউন্স করতে থাকে, যার কারণে তার আসল লোকেশন কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব হয় না। এদিকে কিডন্যাপার জর্জকে টাকার ব্যাগটা রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটা সাদা মিনিভ্যানের মধ্যে রাখতে বলে। জর্জ তার কথা মতো যখন সেই মিনিভ্যানের কাছে গিয়ে তার দরজাটা খোলে, তখন দেখতে পায় সেখানে সিবিআই অফিসাররা বসে আছে। অঞ্জলির টিম মূলত সেখানে বসেই জর্জকে মনিটর করছিল, আর সেটা ওই কিডন্যাপার জানতো। জর্জ সেটা বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায়। সে ওই কিডন্যাপারকে আকুতি মিনতি করে বলে সে সিবিআই কে কিচ্ছু জানায়নি, আর সিবিআই অফিসাররা সেখানে কিভাবে পৌঁছালো সেটাও সে জানে না। তখন কিডন্যাপার একটু ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি টাকার ব্যাগটা গাড়িতে রাখো, এরপর গাড়ি চালিয়ে আমার দেওয়া লোকেশনে পৌঁছে যাও। জর্জ তার কথা মতো গাড়ি নিয়ে একটা বিল্ডিং এর নিচে গিয়ে পৌঁছায়। কিডন্যাপার তখন তাকে ওই বিল্ডিং এর ছাদে চলে যেতে বলে। জর্জ তার কথা মতো ছাদে রওনা হয়। সেই সাথে অঞ্জলির টিমও তার উপর নজর রাখতে থাকে ছাদের দিকে। সে জর্জকে বলে টাকার ব্যাগটা নিচে ফেলে দিতে। জর্জ তার কথা মতো টাকার ব্যাগটা পার্কিং লটকে উদ্দেশ্য করে নিচে ফেলে দিলে পুরো সিবিআই টিম সেখানে চলে আসে। তাদের নিচে নামতে অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে কিডন্যাপারের ব্যাগটা নিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু সিবিআই টিম নিচে নেমে দেখে ব্যাগটা সেখানেই পড়ে আছে। এরপর জর্জ আর তার ওয়াইফ গিয়ে যখন সেই ব্যাগটা খোলে, তখন সেখানে এমন কিছু দেখতে পায় যেটা তারা কখনো কল্পনাও করেনি। ব্যাগের ভেতরে ছিল জেসিকার কাটা মৃতদেহ। আসলে এই কেসে সিবিআর ইনভলভ থাকার ব্যাপারটা সে অনেক আগে থেকেই জেনে গিয়েছিল, তাই সে জেসিকাকে আগে থেকে মেরে ওই একই রকম ব্যাগে পার্কিং লটে ফেলে রেখে যায়। পরদিন অঞ্জলি তার ছোট্ট মেয়েটাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে যাওয়ার সময় সে তার হাজবেন্ডের একটা ভয়েস রেকর্ডিং চালায়, যেটা তার হাজবেন্ড তার মেয়েকে উদ্দেশ্য করে পাঠিয়েছিল। অঞ্জলির হাজবেন্ড বাইরে থাকে। বাইরে যাওয়ার আগে সে তার মেয়ের জন্য অনেকগুলো ভয়েস রেকর্ড করে রেখে যায়। অঞ্জলির মেয়ে যখন তার বাবাকে মিস করে, তখন অঞ্জলি সেগুলো তাকে প্লে করে দেয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, অঞ্জলির হাজবেন্ড বাইরে থাকলেও বর্তমানে তো অনলাইনের যুগ, তো সেই ক্ষেত্রে সে তো অনলাইনে কথা বলতেই পারে, তাহলে ভয়েস রেকর্ড করে যাওয়ার কারণ কি? এর পেছনে একটা গোপন রহস্য লুকিয়ে আছে, যেটা আমরা সামনে জানতে পারবো। তো অঞ্জলি যখন তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তখনই তার কাছে একটা কল আসে। তাকে দ্রুত নিউজ দেখতে বলা হয়। সে যেহেতু রাস্তায় ছিল, তাই দ্রুত গাড়িটা একটা টিভি শোরুমের সামনে থামিয়ে শোরুমের ভেতর ঢুকে নিউজ চ্যানেল চালিয়ে দেয়। সেখানে দেখা যায় একজন কল দিয়ে লাইভ নিউজে বলছে 5 বছর আগে রুদ্র নামের এক ভয়ঙ্কর আসামিকে এনকাউন্টার করা হয়েছিল। তবে সেটা আসল রুদ্র ছিল না, সেটা একটা ফেক এনকাউন্টার ছিল। আমি হচ্ছি আসল রুদ্র, আমি ফিরে এসেছি আমার বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য। সে আরো বলে আগামী সপ্তাহে আমি আবারও একটা কিডন্যাপিং করব। লাইভ নিউজেই সে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সিবিআই অফিসার অঞ্জলিকে, যেন সে পারলে তাকে থামিয়ে
থামিয়ে দেখায়। এরপর অঞ্জলি যখন অফিসে যায় তখন তার সিনিয়র অফিসার তাকে নানান ধরনের অপমানজনক কথা বলে। তাকে অপবাদ দেয় যে তুমি 5 বছর আগে যে লোকটাকে মেরেছিলে সেটা তো রুদ্র ছিল না, তুমি অন্য কাউকে মেরে রুদ্র নামে চালিয়ে দিয়েছ। অঞ্জলি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কোনো রকম ফেক এনকাউন্টার করেনি, সে আসলেই রুদ্রকে মেরেছিল, কিন্তু তার সিনিয়র তার কথা মানতে চায় না। তখন তার এক টিমমেট বলে ওঠে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, অঞ্জলি এমনটা করতে পারে না, ওই অপারেশনে আমিও অঞ্জলির সাথে ছিলাম। এরপর সে রুদ্রর এনকাউন্টারের ঘটনাটা তার সিনিয়রকে খুলে বলতে শুরু করে। 5 বছর আগের সেই দিনে একটা গোপন ইনফরমেশনের ভিত্তিতে অঞ্জলি ওই সময়কার সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার রুদ্রর বাড়িতে অপারেশন চালালে রুদ্রর গুলিতে অঞ্জলির সহায়ক রামপ্রসাদ সহ আরো 2 জন গুরুতরভাবে আহত হয়। অঞ্জলি তখন নিজের টিমমেটদের এবং নিজেকে বাঁচানোর জন্য রুদ্রর ওপর পাল্টা গুলি চালায়। এতে রুদ্র মারা যায়। ওই লোকটাই যে রুদ্র ছিল তার যথেষ্ট প্রমাণ সেখান থেকে উদ্ধার করা হয়েছিল, তাই সেটা যে কোনো প্রকার ফেক এনকাউন্টার ছিল এটা বলার প্রশ্নই আসে না। সবকিছু শোনার পর সিনিয়র অফিসার অঞ্জলিকে জিজ্ঞেস করে, এ ব্যাপারে তোমার মতামত কি? তখন অঞ্জলি বলে, স্যার এমন ঘটনা তো পৃথিবীতে এর আগেও অনেকবার ঘটেছে। আপনার জ্যাক দ্য রিপারের কথা মনে আছে? পৃথিবীর কুখ্যাত সিরিয়াল কিলার, তার কথা তো সবাই জানে। সে মারা যাওয়ার পরেও কিন্তু অনেকেই তার নাম ব্যবহার করে একই কাজ করেছে। আমার মনে হচ্ছে রুদ্রর ক্ষেত্রে ব্যাপারটা একই রকম। কোন একজন ব্যক্তি নিজেকে রুদ্র দাবি করে এই হত্যাযজ্ঞ করছে, তবে সে যেই হোক না কেন আমি তাকে গ্রেফতার করেই ছাড়বো। এদিকে আমরা প্রীতি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে তার বয়ফ্রেন্ড অর্জুনকে তার পরিবারের ব্যাপারে সবকিছু ডিটেলস বুঝিয়ে বলছিল, কারণ প্রীতির বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তাই প্রীতি চায় না তার আর অর্জুনের মধ্যে কোনো রকমের ঝামেলা হোক। তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো, কিন্তু হঠাৎ তাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। কেন হলো এরকম, এর উত্তরটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে একটা প্রেস ব্রিফিং এ সিবিআই এর সিনিয়র অফিসার জার্নালিস্টদেরকে জানায় বর্তমানে যে কিডন্যাপিং গুলো হচ্ছে সেগুলো রুদ্র নয়, রুদ্রের নাম নিয়ে অন্য কেউ করছে, কারণ আসল রুদ্র 5 বছর আগে সত্যি মারা গেছে। ঠিক তখনই সেখানে উপস্থিত থাকা সবার ফোনে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল ভুল, আমি আসল রুদ্র। মেসেজটা দেখেই বোঝা যাচ্ছিল যে এই নকল রুদ্র সিবিআই এর প্রত্যেকটা অ্যাকশনের উপর নজর রাখছেন। এরপর জার্নালিস্টরা মেসেজের মাধ্যমে রুদ্রর সাথে কথা বলতে থাকে, আর রুদ্র মেসেজের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর দিতে থাকে। একটা পর্যায়ে রুদ্র তার পরবর্তী কিডন্যাপিং এর বিষয়ে জার্নালিস্টদের জানায়। এটা নিয়ে সেখানে একটা বড় সড়ো হট্টগোল বেঁধে যায়। তখন সিবিআই দেরকে বাধ্য হয়ে প্রেস ব্রিফিং বন্ধ করে দিতে হয়। এরপর পুলিশ ইন্সপেক্টর নাগেশ্বর অঞ্জলির সাথে দেখা করতে আসে। 2 বছর আগে নাগেশ্বর একটা কিডন্যাপিং এর মামলায় অঞ্জলিকে সাহায্য করেছিল, কিন্তু নাগেশ্বরের ভুল রিপোর্টের কারণে সেই কিডন্যাপারকে অঞ্জলিরা ধরতে পারে না। সেজন্য অঞ্জলি রাগের মাথায় নাগেশ্বরকে একটা থাপ্পড় মেরেছিল। যাই হোক, নাগেশ্বর অঞ্জলিকে কিছু বলার আগেই অঞ্জলিরা খবর পায় যে রুদ্র তার পরবর্তী কাজ করে ফেলেছে। এবার সে কিডন্যাপ করেছে মিনিস্টারের একমাত্র ছেলেকে। কিডন্যাপ করার পর রুদ্র মিনিস্টারকে ফোন করে তার দেওয়া লোকেশনে পৌঁছতে বলে। এই কথা শোনা মাত্রই মিনিস্টার এবং অঞ্জলি তার পুরো টিম সহ পৌঁছে যায় একটা ফ্লাইওভারে। সেখানে গিয়ে তারা দেখে একটা গাড়ি আগে থেকেই সেখানে পার্ক করা ছিল। এরই মাঝে রুদ্র মিনিস্টারকে ফোন করে বলে, তোমার ছেলে ওই গাড়ির ডিক্কির ভেতরে সুরক্ষিত অবস্থায় আছে, তবে ছেলেকে দেখার আগে গাড়ির ভেতরে থাকা ছবিগুলো ভালো করে দেখে নিও। এই কথা শোনা মাত্রই অঞ্জলি দৌড়ে গিয়ে সেই ছবিগুলো চেক করতে শুরু করে। তখন জানা যায় রুদ্র ওই ছেলেটার গায়ের সাথে বম বেঁধে রেখেছে। এরপর রুদ্র মিনিস্টারকে বলে, তুমি যদি গাড়ির ডিক্কি খোলার চেষ্টা করো বা তোমার ছেলেকে উদ্ধার করার চেষ্টা করো তাহলে বমটা ব্লাস্ট হয়ে যাবে। এই কথা শুনে মিনিস্টার ভীষণ ঘাবড়ে যায়। ততক্ষণে রুদ্র বিষয়টা মিডিয়াকেও জানিয়ে দেয়। এরপর মিনিস্টারের কাছে তার ছেলের মুক্তিপণ বাবদ 2 কোটি টাকা দাবি করে, আর সেই টাকাটা অঞ্জলির মাধ্যমে তার কাছে পৌঁছে দিতে বলে। তখন মিনিস্টার অঞ্জলিকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ তুমি টাকাটা নিয়ে যাও, তুমি টাকাটা নিয়ে গিয়ে আমার ছেলেটাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে এসো, আর কোনো রকম চালাকি করো না প্লিজ, তোমার কারণে আমি আমার ছেলেকে হারাতে চাই না। অঞ্জলি তখন টাকার ব্যাগে জিপিএস ট্র্যাকার লাগিয়ে রওনা হয় রুদ্রর পাঠানো লোকেশনের উদ্দেশ্যে। তাকে একটা মেট্রো স্টেশনে পৌঁছতে বলা হয়েছিল, তাই তার টিম আগে থেকেই সেখানে পৌঁছে গিয়ে সবার উপর নজর রাখতে শুরু করে। অঞ্জলি সেখানে পৌঁছানোর পর তার টিম তার উপরেও নজর রাখতে শুরু করে, কিন্তু রুদ্রর চালাকির কাছে এবারও তাদেরকে হার মেনে যেতে হয়। রুদ্র অঞ্জলিকে গল্প শোনাতে শোনাতে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে তার টিমমেটরা পৌঁছতে পারে না। এরই মাঝে হঠাৎ করে স্টেশনের ইলেকট্রিসিটি চলে যায়। বলাই বাহুল্য যে কাজটা রুদ্ররই ছিল। এরপর রুদ্র তার মুখটা ঢেকে অঞ্জলির সামনে এসে দাঁড়ায়। সে যখন অঞ্জলির কাছ থেকে টাকার ব্যাগটা নিতে আসে তখনই অঞ্জলি তার পকেট থেকে হ্যান্ডকাফ বের করে রুদ্রর হাতে পরিয়ে দেয়। সে ভেবেছিল এবার আর রুদ্র তার হাতছাড়া হবে না, কিন্তু মজার ব্যাপার যখন ইলেকট্রিসিটি আসে তখন জানা যায় অঞ্জলি রুদ্রর হাতে নয় বরং নিজের হাতেই হ্যান্ডকাফটা পরিয়েছে। তার চোখের সামনে থেকে তার টার্গেট টাকা নিয়ে ছুমন্তর হয়ে যায়, কিন্তু অঞ্জলি কিচ্ছুই করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই তার টিমমেটরা এসে তাকে সেখান থেকে ছাড়িয়ে নেয়।
ব্যাগে যেহেতু জিপিএস ট্র্যাকার লাগানো ছিল তাই অঞ্জলিরা সেই ট্র্যাকার অনুযায়ী রুদ্রকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখা যায় ট্র্যাকারটা রেল লাইনের একটা কোনায় পড়ে আছে। তখন অঞ্জলি মিনিস্টারের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। এরই মাঝে রুদ্র মিনিস্টারকে ফোন করে বলে, তুমি চাইলে এখন ডিকি খুলে তোমার ছেলেকে বাঁচিয়ে নিতে পারো। মিনিস্টার তখন তার কথা মতো ডিকি খুলে দেখা যায় সেখানে শুধুমাত্র বম পড়ে আছে, মিনিস্টারের ছেলে নেই। এটা দেখে মিনিস্টার হতবাক হয়ে যায়, তাহলে তার ছেলে কোথায় গেল? তখন রুদ্র বলে, স্যার আপনার ছেলে তো এই গাড়িতে নয়, অঞ্জলির গাড়িতে আছে। এই কথা শুনেই অঞ্জলি দৌড়ে গিয়ে তার গাড়ির ডিক্কি খোলে। তখন দেখা যায় মিনিস্টারের ছেলের লাশটা অঞ্জলির গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেই সময় রুদ্র খুব ক্যাজুয়ালি মিনিস্টারকে বলে, ও সরি, আসলে অঞ্জলি সারা শহর আপনার ছেলেকে নিয়ে ঘুরে এসেছে তো, তাই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আপনার ছেলে মারা গেছে। মিনিস্টার তখন একেবারে নিথর হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না দোষটা সে কাকে দেবে, অঞ্জলিকে নাকি ওই কিডন্যাপারকে। অবশ্য অঞ্জলিকে দোষ দেওয়াটা ঠিক হবে না, কারণ সে তো কিছু জানতোই না। কিন্তু অঞ্জলি এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। মিডিয়ার লোকেরা যেহেতু শুরু থেকে বিষয়টা জানতো, তাই তারা অঞ্জলিকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে, যার উত্তর বেচারি অঞ্জলির কাছে ছিল না। তার ভীষণ রকম অনুশোচনা হতে থাকে, প্রচন্ড রকম অপরাধবোধ সৃষ্টি হয় তার মধ্যে। এরই মাঝে আমরা অর্জুন আর প্রীতির ব্রেকআপের গল্পটাও জানতে পারি। আসলে প্রীতির ছোটবেলার একটা বন্ধু ছিল, তার নাম ছিল সূর্য। ঘটনাক্রমে সে আর প্রীতি একই অফিসে চাকরি করত। সূর্যের সাথে প্রীতির বন্ধুত্ব এবং মেলামেশাটা অর্জুন পছন্দ করত না। এটা নিয়ে তাদের মধ্যে একদিন ঝামেলা বাঁধে। অর্জুনের সবসময় মনে হতো নিশ্চয়ই সূর্য প্রীতিকে পছন্দ করে, তবে প্রীতি তাকে জানায় এমন কিছুই নয়, তারা ক্যাজুয়াল বন্ধু মাত্র। কিন্তু অর্জুন সেটা মানতে চায় না। তখন প্রীতি বিষয়টা প্রমাণ করার জন্য অর্জুনের সামনেই সূর্যকে ফোন করে। ঘটনাক্রমে সূর্য সেই মুহূর্তে প্রীতিকে প্রপোজ করে দেয়। সেই সাথে তাকে বোঝাতে থাকে যে কেন তার অর্জুনের কাছ থেকে ফিরে আসা উচিত। এসব কথা শুনে প্রীতি একেবারে হতভম্ব হয়ে যায়। আর অর্জুনের অবস্থা কি বা বলবো, তার তো মাথা গরম হয়ে যে কোনো সময় ব্লাস্ট হওয়ার মতো অবস্থা। প্রচন্ড অপমানিত হয়ে অর্জুনের সাথে সম্পর্ক শেষ করে দিয়ে সে আজীবনের জন্য চলে যায়। এরপর অর্জুন একটা আইসক্রিম শপে তার ভাগ্নির সাথে দেখা করতে আসে। তখন জানা যায় অর্জুন আসলে অঞ্জলির ভাই। সে অর্জুনকে বোঝায় অযথা কারোর উপর সন্দেহ করা উচিত নয়, হতেও তো পারে যে প্রীতি সত্যি বলছিল, তুমি তার সাথে কথা বলে তোমাদের মধ্যেকার ঝামেলা মিটিয়ে ওকে ফেরত নিয়ে এসো। অর্জুন তখন চুপচাপ তার কথা শুনতে থাকে, কোনো রিয়াক্ট করে না। সেই দোকানে আমরা রুদ্রকেও দেখতে পাই। অঞ্জলিকে বিপদে ফেলার জন্য এবার সে অর্জুনকে টার্গেট করে। সে তৎক্ষণাৎ মিডিয়াতে ফোন দিয়ে জানায় সে আগামী 1 ঘন্টার মধ্যে তার পরবর্তী কিডন্যাপিং করবে। এটা শোনা মাত্রই অঞ্জলি তার অফিসে চলে যায়। রুদ্রকে ধরার একটা আইডিয়া তার কাছে ছিল। সে তার টিমমেটদের বলে, আমরা রুদ্রর নাম্বার ট্র্যাক না করতে পারলেও সে যার সাথে কন্ট্যাক্ট করছে তার নাম্বার তো ট্র্যাক করতে পারি। সেই কথা মতো তার টিমমেটরা লেগে পড়ে ভিকটিমের পরিবারকে ফাইন্ড আউট করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত অঞ্জলির তুলনায় রুদ্র অনেক বেশি চালাক ছিল। সে একই সময়ে 100টারও বেশি নাম্বার জেনারেট করছিল। এতে করে আসল নাম্বারটাকে খুঁজে বের করা অসম্ভব হয়ে পড়ে। এরই মাঝে অঞ্জলির টিমমেট নারায়ণ এসে তাকে জানায় প্রীতি নামের একটা মেয়ে কিডন্যাপ হয়েছে এবং রুদ্রা তার বাবার কাছেও 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। মেয়েটার ছবি দেখে অঞ্জলি হতবাক হয়ে যায়, কারণ এটা তার ভাইয়ের গার্লফ্রেন্ড প্রীতিই ছিল। সে তৎক্ষণাৎ অর্জুনকে ফোন করে বিষয়টা জানানোর চেষ্টা করে, কিন্তু অর্জুনের ফোনটা বন্ধ দেখায়। এদিকে রুদ্র আবারও মিডিয়ার কাছে একটা লাইভ ভিডিও পাঠায়, যেখানে দেখা যাচ্ছিল প্রীতিকে একটা ট্যাঙ্কারের ভেতর বন্দি করে রাখা হয়েছে, আর সেই ট্যাঙ্কারটা ধীরে ধীরে পানিতে ভরে যাচ্ছে। সেটা দেখে অঞ্জলি খুব টেনশনে পড়ে যায়, আর রুদ্র অঞ্জলির এই অবস্থা দেখে হাসতে থাকে। তখন অঞ্জলি তার টিমকে 2 ভাগে ভাগ করে দেয়। একটা টিম যাবে রুদ্রকে ধরতে, অন্যটা যাবে প্রীতিকে বাঁচাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রীতি এখন কোথায় আছে? এটা খুঁজে বের করার জন্য অঞ্জলি একটা বুদ্ধি বের করে। সে ওই শহরের প্রত্যেকটা অংশের ইলেকট্রিসিটি একে একে বন্ধ করতে শুরু করে। একটা পর্যায়ে শহরের একটা এলাকার ইলেকট্রিসিটি বন্ধ করলে প্রীতির ওই ট্যাঙ্কারে পানি পড়া বন্ধ হয়ে যায়। তখন অঞ্জলিরা বুঝে যায় প্রীতি ওই এলাকাতেই আছে। এখন শুধু লোকেশনটা খুঁজে বের করার অপেক্ষা। তাই অঞ্জলি নারায়ণকে ওই লোকেশন খুঁজে বের করার জন্য পাঠিয়ে দেয়, আর প্রীতির বাবাকে রুদ্রর কথা মতো 2 কোটি টাকা নিয়ে রুদ্রর বলা লোকেশনে চলে যেতে বলে। সেই সাথে তার টিমকে প্রীতির বাবার ওপর নজর রাখতে পাঠিয়ে দেয়। রুদ্রর কথা মতো প্রীতির বাবা ওই টাকা ভর্তি ব্যাগটা একটা ফোন বুথের মধ্যে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে নারায়ণ এবং তার টিম গিয়ে অঞ্জলিকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে দ্রুত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা লাগে। সেখানে থাকা সিসিটিভির মাধ্যমে নারায়ণরা রুদ্রকে ফাইনালি দেখতে পায়। তারা দেখতে পায় রুদ্র সেখান থেকে পালিয়ে যাচ্ছে। বিষয়টা অঞ্জলিকে জানানোর সাথে সাথে অঞ্জলি রুদ্রর উপর গুলি চালাতে বলে। সেই সাথে রুদ্রর ছবিটাও তাকে এনে দেখাতে বলে। রুদ্রর চেহারা দেখে তার মাথায় যেন বাজ ভেঙে পড়ে, কারণ সেটা আর কেউ নয়, তার ভাই অর্জুন ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না অর্জুন এমন কিছু করতে পারে। এদিকে সিবিআই টিম তো অঞ্জলির কথা মতো অর্জুনকে গুলি করার জন্য রেডি। তখন অঞ্জলি গিয়ে তার
ভাইকে বাঁচানোর জন্য তার পায়ে গুলি করে দেয়। গুলির আঘাতে অর্জুনকে অজ্ঞান হয়ে যেতে দেখে অঞ্জলি দৌড়ে চলে যায় তার ভাইয়ের কাছে। দূর থেকে অঞ্জলির এই করুণ অবস্থা দেখে রুদ্র হাসতে থাকে আর বলে গেম ওভার। পরদিন অঞ্জলি অর্জুনকে হসপিটালে দেখতে গেলে ডক্টর জানায় অর্জুন এখন বিপদমুক্ত। সেই সাথে তাকে অর্জুনের পকেট থেকে পাওয়া একটা ডিভাইস দিয়ে দেয়। সেটা দেখে অঞ্জলি বেশ কনফিউজড হয়ে যায়, কারণ সেটা মূলত সেই জ্যামার ছিল যেটার মাধ্যমে রুদ্র সিসিটিভি ক্যামেরা জ্যাম করত। এরই মাঝে অঞ্জলির কাছে নারায়ণের ফোন আসে। সে অঞ্জলিকে দ্রুত সেই ক্লাবে আসতে বলে যেখান থেকে জেসিকাকে কিডন্যাপ করা হয়েছিল। সেখানে যাওয়ার পর নারায়ণ অঞ্জলিকে সেখানকার কিছু সিসিটিভি ফুটেজ দেখায়। ফুটেজগুলো থেকে জানা যায় অর্জুন সেদিন ওই ক্লাবে গিয়েছিল। শুধু তাই নয়, অর্জুনের পর থেকে যত জায়গায় গিয়েছে প্রত্যেকটা জায়গাতেই সিসিটিভি জ্যাম হয়েছে এবং কোনো না কোনো অঘটন ঘটেছে। অর্থাৎ অর্জুনই হয়তো আসল রুদ্র হতে পারে। তবে অঞ্জলি তার কথা মানতে চায় না। তখন নারায়ণ তাকে সেই ট্যাঙ্কারের কাছে নিয়ে যায় যেখানে প্রীতিকে আটকে রাখা হয়েছিল। ওই ট্যাঙ্কারের নিচে একটা ছোট্ট রুমের ভেতর অর্জুনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। শুধু তাই নয়, অর্জুনের গাড়ি থেকে মুক্তিপণের টাকা এবং সিসিটিভির জ্যামারও পাওয়া গেছে। সেখান থেকে নারায়ণ এবং তার টিম নিশ্চিত হয়ে যায় যে অর্জুনই আসল রুদ্র, অর্থাৎ রুদ্রর নাম ব্যবহার করে যে লোকটা কিডন্যাপ করছে সেই লোকটাই। কিন্তু অঞ্জলি এখনো তার কথা মানতে চায় না। সে বলে এর আগে যে কিডন্যাপিং গুলো হয়েছে সেই সময় তো অর্জুন এখানে ছিলই না, তাহলে ওকে দোষী প্রমাণ করবে কিভাবে? তখন নারায়ণ বলে কোর্টে অল্প কিছু প্রমাণ প্রেজেন্ট করলেই চলে, আর এখানে তো প্রমাণের ছড়াছড়ি। তার কথা শুনে অঞ্জলি খুব চিন্তায় পড়ে যায়। ততক্ষণে অর্জুনের জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু সে জানতোই না পুলিশ তাকেই রুদ্র বলে মনে করছে। সেই সময় অর্জুনের এক বন্ধু এসে তাকে জিজ্ঞেস করে তুমি প্রীতির কিডন্যাপিং এর স্পটে কি করছিলে আর টাকাগুলোই বা তোমার কাছে এলো কিভাবে? তখন অর্জুন তাকে সেদিনকার সব ঘটনা খুলে বলতে শুরু করে। আসলে অঞ্জলির কথা মতো অর্জুন সেদিন প্রীতির সাথে দেখা করতে গিয়েছিল। সে প্রীতির কাছে তার আচরণের জন্য ক্ষমা চায়, কিন্তু প্রীতি এখনো তাকে ক্ষমা করতে পারেনি। তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অর্জুন তাকে খুঁজতে খুঁজতে একটা পার্টিতে চলে আসে। সেখানে প্রীতির এক বান্ধবীকে সে জিজ্ঞেস করে প্রীতি কোথায়? তখন মেয়েটা বলে কোথায় মানে, তুমি তো ওকে মেসেজ করে ডেকে নিলে। কথাটা শুনে অর্জুন অবাক হয়ে যায়। সে তৎক্ষণাৎ তার ফোনটা চেক করে দেখে তার নাম্বার থেকে প্রীতিকে মেসেজ করা হয়নি। সে তখন এদিক সেদিক প্রীতিকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে একটা গাড়ির ভেতর রক্তাক্ত অবস্থায় তাকে খুঁজে পায়। গাড়িটা বাইরে থেকে লক করা ছিল বলে অর্জুন গাড়ির কাঁচ একটা পাথর দিয়ে ভাঙার চেষ্টা করে। ঠিক সেই সময় কেউ একজন এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। নিঃসন্দেহে লোকটা রুদ্রই ছিল। অর্জুনের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাকে ওই ট্যাঙ্কারের নিচে থাকা একটা ছোট্ট রুমের ভেতর আটকে রাখা হয়েছে। রুদ্র তখন তাকে প্রীতির ওই লাইভ ভিডিওটা দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। তাকে ওই ফোন বুথ থেকে টাকার ব্যাগটা নিয়ে আসতে বলে। অর্জুনের আর কোনো উপায় ছিল না, তাই সে বাধ্য হয়ে রুদ্রের কথা মতো ব্যাগটা আনতে চলে যায়। এইসব কথা বলতে বলতে অর্জুন যখন তার বন্ধুদের সাথে বাইরে বেরিয়ে আসে তখন টিভিতে চলতে থাকা একটা নিউজের মাধ্যমে জানতে পারে পুলিশ এখন তাকেই রুদ্র বলে মনে করছে। এই কথা শুনে অর্জুন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশের কাছে সে ধরা পড়ে যায়। তবুও সে কোনো মতে পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অর্জুন যেহেতু এই কেসের প্রাইম সাসপেক্ট অথবা আসামি বলা চলে, তাই অঞ্জলিকে এই কেস থেকে সরিয়ে তাকে গৃহবন্দী করে রাখা হয়। অর্থাৎ সে তার বাড়ি থেকে পুলিশের পারমিশন ছাড়া কোথাও বেরোতে পারবে না। নাগেশ্বর তখন তার থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়ে যায়। সে অঞ্জলির কাছ থেকে তার মোবাইল এবং যাবতীয় কন্ট্যাক্ট করার জিনিসগুলো কেড়ে নিয়ে যায়, যাতে সে কারোর সাথে যোগাযোগ না করতে পারে। এরই মাঝে অর্জুন ডক্টর সেজে প্রীতির সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে প্রীতির অবস্থা খুবই খারাপ। সে প্রীতির কাছে আবারও ক্ষমা চায়। এমন সময় অঞ্জলি তার কাছে থাকা গোপন ফোনের মাধ্যমে প্রীতির বান্ধবীকে ফোন করে অঞ্জলি তখন অর্জুনের সাথে কথা বলতে চাইলে মেয়েটা ফোন অর্জুনকে দিয়ে দেয়। তখন অঞ্জলি অর্জুনকে বুঝিয়ে বলে দেখো, আমি জানি তুমি কোনো দোষ করোনি, তোমাকে ওই রুদ্র ফাঁসানোর চেষ্টা করছে। তবে তুমি চিন্তা করো না, তুমি পুলিশের কাছে স্যারেন্ডার হয়ে যাও, তোমাকে মুক্ত করার দায়িত্ব আমার। কিন্তু অর্জুন তার কথা মানতে চায় না। সে জেদ ধরে বসে যেভাবেই হোক প্রীতির এমন অবস্থার প্রতিশোধ সে নেবেই। তাই সে সেখান থেকে রুদ্রর খোঁজে বেরিয়ে পড়ে। তার সাথে তার বন্ধু বিনোদও ছিল। তারা দুজন সেই পার্টি সেন্টারে চলে যায় যেখান থেকে প্রীতিকে কিডন্যাপ করা হয়েছিল। সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করলে তারা জানতে পারে ওই পার্টিতে থাকা অবস্থাতেই রুদ্র খুব কৌশলে অর্জুনের পকেটে ওই সিসিটিভি জ্যামারটা ঢুকিয়ে দিয়েছিল। এরপর অনেকগুলো ফুটেজেই রুদ্রকে দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও তার চেহারা দেখা যায় না। অনেক খোঁজাখুঁজির পর তারা ফাইনালি একটা ক্লু খুঁজে পায়। একটা ফুটেজে দেখা যাচ্ছিল রুদ্র ওই পার্টি সেন্টারের ম্যানেজারের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল তারা একে অপরকে চেনে। এটা দেখেই অর্জুন সোজা চলে যায় ম্যানেজারের রুমে। সেখানে গিয়ে তাকে মেরে ধরে তার কাছ থেকে রুদ্রর ডিটেলস বের করে নেয়। এরপর সে রওনা হয়ে যায় রুদ্রর বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে জানতে পারে রুদ্র নিজেও একজন পুলিশ অফিসার ছিল। এদিকে অঞ্জলি নাগেশ্বরের সাথে কথা বলার সময় তার মনে একটা প্রশ্ন জাগে। সে নাগেশ্বরকে
জিজ্ঞেস করে রুদ্রর কেসটা তার কাছে যাওয়ার আগে কোন পুলিশ অফিসার সেটা হ্যান্ডেল করছিল। নাগেশ্বর জানায় লোকটার নাম মার্টিন। অন্যদিকে অর্জুন রুদ্রর ব্যাপারে সব ইনফরমেশন পেয়ে যায়। সে জানতে পারে রুদ্র নামের ওই লোকটার আসল নাম ইন্সপেক্টর মার্টিন, অর্থাৎ মার্টিন এবং রুদ্র একই মানুষ ছিল। তো সেখান থেকে মার্টিনের ছবি তুলে অর্জুন তার এক বন্ধুকে পাঠিয়ে দিয়ে বলে সবসময় সতর্ক থাকবে, এই লোকটা যেন কোনোভাবেই প্রীতির কাছে পৌঁছতে না পারে। কিন্তু ততক্ষণে মার্টিন সেই হসপিটালে পৌঁছে গিয়েছিল। প্রীতি তার জন্য একটা বিপদ সংকেত হয়ে দাঁড়িয়েছিল, কারণ সে মার্টিনের চেহারা দেখে ফেলেছে। তাই প্রীতিকে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। অর্জুনের বন্ধু যখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তখন মার্টিন তাকে আলাদা নিয়ে গিয়ে নির্মমভাবে মেরে ফেলে। এরপর সেখান থেকে বেরোনোর সময় তার সাথে হঠাৎ নারায়ণের দেখা হয়ে যায়। যেহেতু আজ পর্যন্ত রুদ্রর চেহারা কেউ দেখেনি তাই মার্টিনকেও কেউ চিনতে পারে না। নারায়ণ তাকে বলে, স্যার খুব ভালো হয়েছে আপনার সাথে দেখা হলো, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছিলাম। 5 বছর আগে রুদ্রর কেসটা তো আপনিই হ্যান্ডেল করেছেন, তার ব্যাপারে যদি কোনো ইনফরমেশন দিতেন খুব উপকার হতো। মার্টিন তখন তার সাথে কেসের বিষয় নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করতে শুরু করে। কথা বলতে বলতে তারা চলে যায় ওয়েটিং রুমে। ঠিক সেই সময় অর্জুন সেখানে পৌঁছে যায়। সে মার্টিন সহ বাকি পুলিশদেরকে ওয়েটিং রুমের ভেতর আটকে রেখে প্রীতির রুমে ঢুকে সেখানকার জানালা দিয়ে বেরিয়ে আসে। এটা দেখে পুলিশরা মনে করে অর্জুন নিশ্চয়ই প্রীতিকে খুন করার চেষ্টা করছে, তাই প্রীতির রুমের সিকিউরিটি আরো বাড়িয়ে দেওয়া হয়। তবে মার্টিন অর্জুনের আসল উদ্দেশ্য বুঝে গিয়েছিল। আসলে অর্জুন ইচ্ছাকৃতই পুলিশের নজরে পড়ে যাতে করে পুলিশরা ভয়ে পেয়ে প্রীতির রুমের সিকিউরিটি বাড়িয়ে দেয়, আর মার্টিন প্রীতির কোনো ক্ষতি করার সুযোগ না পায়। তো এরপর মার্টিন সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় অর্জুন গিয়ে তার উপর অ্যাটাক করে তাকে মর্গের ভেতর ধরে নিয়ে যায়। সেখানে তাদের দুজনের মধ্যে প্রচন্ড মারপিট হয়, কিন্তু মার্টিনের শক্তির কাছে একটা সময় অর্জুন দুর্বল হয়ে পড়ে। এরপর মার্টিন একটা ভয়ঙ্কর হাসি দিয়ে তাকে বলে, তুমি কি ভেবেছো আমি আসল রুদ্র? না, আমি রুদ্র নই, রুদ্র অন্য কেউ। তবে সে মারা যায়নি, সে বেঁচে আছে। তার কথা শুনে অর্জুন একেবারে হতবাক হয়ে যায়। আর তখনই আমরা এই গল্পের আসল রহস্য জানতে পারি। আসলে মার্টিন ওই সময়টাতে খুব মনোযোগ দিয়ে রুদ্রর ওই কেসটাতে কাজ করছিল, কিন্তু কোনো প্রোগ্রেস না হওয়াতে কেসটা অঞ্জলিকে ট্রান্সফার করে দেওয়া হয়। বিষয়টা মার্টিন মেনে নিতে পারে না। সে এত কষ্ট করে সব প্রমাণ জোগাড় করেছে, এত সময় আর শ্রম দিয়েছে এই কেসের পিছনে, কিন্তু এখন শেষ মুহূর্তে কেউ কেসটা সলভ করে তার ক্রেডিট নিয়ে চলে যাবে, এই ব্যাপারটা তার হজম হচ্ছিল না। তাই রাগের মাথায় সে চাকরিটাই ছেড়ে দেয়। তবে কেসটা ছাড়ে না, গোপনে তদন্ত চালিয়ে যায়। তদন্তের একটা পর্যায়ে সে পৌঁছে যায় একটা ছেলের বাড়ি, কিন্তু সেখানে গিয়েই এক ভয়ঙ্কর দৃশ্য তার চোখে পড়ে। সে দেখতে পায় অঞ্জলি ওই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করে তার বাড়ির ভেতর তাকে রুদ্র হিসেবে প্রমাণ করার সব এভিডেন্স সাজিয়ে রাখছে। অর্থাৎ যে রুদ্রকে পুলিশ এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছে সে আর কেউ নয়, অঞ্জলি নিজেই ছিল। তো মার্টিনের মুখে এই কথাগুলো শুনে অর্জুনের চোখ ছানা বড়া হয়ে যায়। মার্টিন তাকে আরো জানায় যে তোমার বোন একটা নয়, 4টা খুন করেছে, তাও শুধুমাত্র নিজের প্রমোশনের জন্য। একটা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারলে এমন কাজ করতে পারে একবার ভেবে দেখো। তার কথা শুনে অঞ্জলির ওপর অর্জুনের ভীষণ ঘৃণা হতে থাকে। সেই দিন থেকে মূলত মার্টিন সিদ্ধান্ত নেয় যে চাকরি আর প্রমোশনের জন্য অঞ্জলি এত জঘন্য একটা কাজ করলো সেই চাকরি সে অঞ্জলির কাছ থেকে ছিনিয়ে নেবে। তাই রুদ্রর নাম ব্যবহার করে সেও মানুষকে কিডন্যাপ করে মেরে ফেলতে শুরু করে, আর শুরুটা করে নিজের ওয়াইফকে দিয়ে, যাতে তার এই কাজে কোনো পিছুটান না থাকে। যাই হোক, মার্টিন নারায়ণকে ফোন করে জানায় সে অর্জুনকে ধরে ফেলেছে। এই কথা শুনেই নারায়ণ চলে আসে অর্জুনকে অ্যারেস্ট করার জন্য। তখন মার্টিন তাকে বলে, তুমি আর কতদিন অঞ্জলির আন্ডারে কাজ করবে বলো তো? তোমারও তো এখন একটা প্রমোশন প্রয়োজন। নারায়ণ তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তার জন্য আমাকে কি করতে হবে? মার্টিন বলে, আগেরবার যেমন অঞ্জলি রুদ্রকে এনকাউন্টার করে অনেক বাহবা কামিয়েছে, এবার তুমি এই নতুন রুদ্রকে এনকাউন্টার করে প্রমোশন পাবে। তার এই আইডিয়াটা নারায়ণের কাছে ভীষণ ভালো লাগে, তাই সে অর্জুনকে এনকাউন্টার করার জন্য চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে অর্জুন অনেক আগেই সেখান থেকে গায়েব হয়ে গেছে। সেখান থেকে অর্জুন সোজা চলে যায় তার বোনের কাছে, গিয়ে তাকে বলতে থাকে, তোমার অপরাধের শাস্তি আজ আমাকে পেতে হচ্ছে। তোমার জন্য প্রীতির আজ এই অবস্থা। তুমি শুধুমাত্র নিজের লোভ আর স্বার্থের জন্য রুদ্রর নাম ব্যবহার করে 4টে নিরপরাধ মানুষকে মেরে ফেলেছ। এখন তোমার সেই অন্যায়ের সুযোগ নিয়ে মার্টিন রুদ্র সেজে অন্যান্য মানুষদের নির্মমভাবে হত্যা করছে। ভাইয়ের মুখে এমন কথা শুনে অঞ্জলি ফাইনালি অর্জুনকে অতীতের সব ঘটনা খুলে বলতে শুরু করে, আর সেখান থেকেই গল্পের সবচেয়ে বড় রহস্য ফাঁস হয়। অঞ্জলি আর তার হাজবেন্ডের লাভ ম্যারেজ ছিল, তারা দুজনকে ভীষণ ভালোবাসত। অঞ্জলির প্রেগনেন্সির খবরটা তাদের ভালোবাসা আরো গভীর করে দেয়, কিন্তু এরই মাঝে হঠাৎ অঞ্জলির হাজবেন্ডের বিদেশে যাওয়ার একটা অফার আসে। এরপর একদিন অঞ্জলি তার হাজবেন্ডকে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক সেই সময় উল্টো রাস্তা দিয়ে একটা গাড়ি এসে অঞ্জলিদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে দেয়। সেই গাড়িতে 4টে বখাটে ছেলে ছিল। নেশার ঘরে তারা এই অ্যাক্সিডেন্ট
করে ফেলে। অঞ্জলির হাজবেন্ডের তখন ভীষণ খারাপ অবস্থা। প্রেগন্যান্সির কারণে অঞ্জলিও কিচ্ছু করতে পারছিল না। তাই সে ওই 4টা ছেলেকে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করে বলে, তোমরা প্লিজ আমার হাজবেন্ডকে বাঁচাও, বিশ্বাস করো আমি তোমাদের ব্যাপারে কাউকে কিচ্ছু জানাবো না, শুধু আমার এতটুকু উপকার করো, কাছেই একটা হাসপাতাল আছে, আমাদেরকে সেখানে নিয়ে চলো প্লিজ। কিন্তু তার এত কাকুতি মিনতিতেও কোনো লাভ হয় না। ছেলেগুলোর মনে একটুও মায়া জাগে না, বরং তারা যে অন্যায়টা করেছে সেটা যাতে মানুষ জানতে না পারে সেই জন্য অঞ্জলির চোখের সামনেই ছেলেগুলো তার হাজবেন্ডকে গলা টিপে নির্মমভাবে হত্যা করে। সেদিন অঞ্জলি অসহায় ছিল, তাই কিছু করতে পারেনি। তবে পরবর্তীতে সে তার হাজবেন্ডের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জিদ ধরে বসে। সে মনে মনে একটা ফন্দি আটে, রুদ্র নামের একটা কাল্পনিক চরিত্র তৈরি করে সেটার আড়ালে সে একে একে ওই 3টা ছেলেকে মেরে ফেলে। এরপর 4র্থ জনকে রুদ্র বানিয়ে তাকেও মেরে কেসটা ক্লোজ করে দেয়। আর তার সাথে সেই সময় যে টিমমেট ছিল সেও এই পুরো ঘটনাটা জানতো, তাই সেও অঞ্জলিকে সাহায্য করে এবং পরবর্তীতে অঞ্জলিকে সাপোর্টও করে। এসব কথা শুনে অর্জুনের চোখে জল চলে আসে। তার বোন এতদিন এতটা কষ্ট মনের ভেতর চেপে রেখেছে, এটা সে মানতেই পারছিল না। এরই মাঝে প্রীতির বাবা মিডিয়াকে জানায় যে তারা ভালো চিকিৎসার জন্য প্রীতিকে লন্ডনে শিফট করবে। এই কথা শুনেই মার্টিন নারায়ণকে ফোন করে জানতে চায় প্রীতিকে কোন রাস্তা ধরে এয়ারপোর্টে নেওয়া হবে। নারায়ণ সরল মনে তাকে সবকিছু জানিয়ে দেয়। এদিকে অর্জুনও একটা বুদ্ধি খাটায়। সে রুদ্র সেজে মিডিয়াতে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে বলা ছিল আমি 1 ঘন্টার মধ্যেই আমার নেক্সট টার্গেটকে কিডন্যাপ করব। এতে করে মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়, পুলিশ আরো বেশি অ্যালার্ট হয়ে যায়। এরপর অর্জুন মার্টিনকে ফোন করে বলে আমি প্রীতিকে নিতে যাচ্ছি, পারলে আমাকে আটকাও। এরপর অর্জুন যখন প্রীতিকে নিয়ে যাচ্ছিল তখনই মার্টিন সেখানে পৌঁছে যায়। সে নারায়ণকে ফোন করে বলে আমি অর্জুনকে ফলো করছি, তুমি আমাকে ফলো করো, তাহলে সঠিক লোকেশনে পৌঁছতে পারবে। নারায়ণ তখন মার্টিনের কথা মতো তার লোকেশন ফলো করতে থাকে। এদিকে মার্টিন অর্জুনকে থামানোর জন্য তার গাড়ির উপর অ্যাটাক করে, তবুও অর্জুন কোনো মতে নিজেকে সামলে গাড়িটা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। দুজনের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়। একটা পর্যায়ে তারা দুজনেই একটা টানেলের মধ্যে ঢুকে যায়। সেখানে মার্টিন অর্জুনের ওপর গুলি চালাতে শুরু করে। অর্জুন সেখান থেকে সরে গেলে মার্টিন এবার প্রীতিকে মারার চেষ্টা করে, কিন্তু মজার বিষয় হলো প্রীতি ওই গাড়িতে ছিলই না। তাকে পুলিশের অন্য একটা টিম সম্পূর্ণ সিকিউরিটির মাধ্যমে অন্য একটা রাস্তা ধরে অলরেডি এয়ারপোর্টে পৌঁছে দিয়েছে। প্রীতি সেখানে নেই এটা দেখে মার্টিন ভীষণ ক্ষেপে যায়। আর ঠিক সেই মুহূর্তে নারায়ণ তার টিম সহ সেখানে পৌঁছে যায়। সেও জেনে গিয়েছিল মার্টিনই আসল রুদ্র, তাই তাকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু প্রশ্ন হলো নারায়ণ বিষয়টা জানলো কিভাবে? আসলে অর্জুন যখন তার ভয়েস রেকর্ডিংটা মিডিয়াতে পাঠিয়ে তাদেরকে ব্যস্ত রাখছিল, ঠিক সেই সুযোগে অঞ্জলি বাড়ি থেকে বেরিয়ে মুক্তিপণের টাকা, সিসিটিভি জ্যামার সহ যাবতীয় সব প্রমাণাদি মার্টিনের বাড়িতে প্ল্যান্ট করে রেখে আসে। এরপর পুলিশকে ফোন করে ওই বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয়। পুলিশ ওই অ্যাড্রেসে গিয়ে জানতে পারে মার্টিনই আসল রুদ্র এবং সেটা নারায়ণকে জানিয়ে দেয়। তো নারায়ণ যখন মার্টিনকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তখনই অঞ্জলি সেখানে পৌঁছে যায়। তাকে দেখে মার্টিন তার উপর গুলি চালাতে যায়। সেই সময় অঞ্জলিকে বাঁচানোর জন্য নারায়ণ উল্টো তার উপর গুলি করে দেয়। সবশেষে অঞ্জলি মার্টিনের কাছে গিয়ে ফিসফিস করে বলে তুমি যদি আমার রুদ্র হওয়ার পেছনের আসল কারণটা জানতে তাহলে কখনোই আমাকে ভুল বুঝতে না, তোমারও এমন করুণ পরিণতি হতো না। পুলিশের কাজ আসল সত্যিটাকে খুঁজে বের করা, মন গড়া কোনো কাহিনীতে বিশ্বাস করা নয়। এই কথা বলে অঞ্জলি সেখান থেকে চলে যায় আর মার্টিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং এই করুণ মুহূর্তের মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়।